বিসমিল্লাহির রহমান রহিম। আপনারা জানেন যে আমি দক্ষিণ বনশ্রীতে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ট্রেনিং করাই। তো স্বভাবতই লোকজনে যারা আইটিপি পরীক্ষা দিতে চান তারা আমার কাছে আইটিপির ক্লাস করতে আগ্রহী। অনেকে এই মুহূর্তে আমার কাছে আইটিপির পরীক্ষার জন্য ক্লাস করছেন, কিন্তু যেহেতু আমি অনলাইনে ক্লাস করাই না, অনেকে আমাকে অনলাইনে ক্লাস করতে অনুরোধ করেন। তো তাদের জন্য মূলত আমার এই প্রচেষ্টা, যারা অনলাইনে ভিডিও দেখে কোচিং না করে সুন্দরভাবে আইটিপি পরীক্ষা দিতে পারেন। আজকে আমি ইনকাম ট্যাক্সের বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে IT11G নামে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা দেওয়ার একটি রিটার্নের কপি। আমি এই রিটার্নের কপিটা আপনাদের সাথে আজকে কিভাবে পূরণ করতে হয় শেয়ার করব। অথবা এই রিটার্নটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে দেখবেন যে এখানে বেসিক কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমি তাহলে শুরু করলাম। IT11G এই ফর্মটার নাম। আমরা জানি 1984 সালের 36 নম্বর আইন হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের এই আইন আমি একেবারে বেসিক থেকে ভিতর থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা ইনকাম ট্যাক্সের মৌলিক বিষয়গুলো বুঝতে পারেন। আইন পাশ হয় মূলত সংসদে, রাষ্ট্রপতি এটাকে সিগনেচার দিলে পাশ হয়। তো সেভাবে 1984 সালের 36 নম্বর আইন হলো এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সাথে দুটো জিনিস জড়িত। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রুলস, ইনকাম ট্যাক্স অধ্যাদেশ, আর ইনকাম ট্যাক্স অধ্যাদেশ 1984 এবং আয়কর বিধিমালা 1984। আমি বইয়ের রেফারেন্স দিচ্ছি আপনাদের। এখানে মূলত আপনারা যারা ভালো মানের পড়াশোনা করতে চান তারা এই যে নিখিল চন্দ্র শীলের বইটা পড়বেন ইংরেজি মিডিয়ামে, সাধারণত CA, ICM, CS যে স্টুডেন্ট তাদের জন্য এই বইটা খুবই স্ট্যান্ডার্ড। আর এইটি হচ্ছে ইনকাম ট্যাক্সের আইনের বই। এটা মূলত KM হাসান FCA তিনি এই বইটা লিখছেন। মূলত আইনটাকে বাংলা এবং ইংরেজি দুটো মিডিয়ামে এখানে লেখা আছে। এখানে একটা পার্টে মূলত ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা লেখা আছে, আয়কর অধ্যাদেশ 1984 এটা ইংরেজি এবং বাংলা দুটোতেই লেখা আছে। একইভাবে ইনকাম ট্যাক্স রুলস এটাও বাংলা এবং ইংরেজিতে লেখা আছে। তো সেজন্য আপনারা আইটিপি পাস করার জন্য এই দুটো বই সংগ্রহ করতে পারেন। বইয়ের দাম অনেকে জানতে চান, বইয়ের দামগুলো কেমন। বইয়ের দামগুলো খুব বেশি না। আইনের KM হাসান স্যারের এই বইটা হচ্ছে 1200 টাকা মূল্য, তার মানে 8 থেকে 900 টাকা নিতে পারে এখন। আর এটা 450 থেকে 500 টাকা নিবে।
নিখিল চন্দ্র শীল, গায়ের দাম দেওয়া আছে 580 টাকা। এখানে 13th এডিশন দেখা যাচ্ছে, আপনারা আপডেটটা কিনবেন। বর্তমানে মার্কেটে এডিশন 14th এডিশন এসে যাওয়ার কথা বা মার্কেটে আছে। আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব, এই জন্য আমি এই ফর্মটা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের পরে আমি বেশ কয়েকটা কোর্স করাই, তার মধ্যে একটা হলো আইটিপি পরীক্ষার্থীদের উপযুক্ত করে। আমি শুরুতে বলে নিচ্ছি, যারা আইটিপি পরীক্ষা দিবেন তারা ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, বাংলা এবং ইংরেজি, এই মিলে হচ্ছে মূল সিলেবাস। যেহেতু এখানে অ্যাকাউন্টিং বা ইনকাম ট্যাক্স বা দান কর বা অর্থ আইন বা এসআরও বা ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্স বা ইনকাম ট্যাক্সের রুলস বা অ্যাকাউন্টিং বা বাংলা বা ইংরেজি, কোথাও সিলেবাস ইন্ডিকেট করা নাই যে এখান থেকে এই চ্যাপ্টারগুলোর পরে সিলেবাস নির্ধারিত। সেক্ষেত্রে আপনি যদি এই সাবজেক্টগুলোর পরে গভীরতা অর্জন করতে না পারেন, তাহলে আইটিপি পরীক্ষা পাশ করা বেশ কঠিন হয়ে যাবে। কারণ ইনকাম ট্যাক্সের এই যদি আমরা এই বইটা ধরি, আমরা যারা আইসিএম পড়ে আসছি আইটিপি পাশ করার আগে, আমি আপনাদেরকে বলে নিই, আমি 2000 সালে আইসিএম স্টুডেন্ট। আমি আসলে শেষ করতে পারিনি, আমি আবার শুরু করেছি। আমার 800 মার্কস কমপ্লিট। আমি এলএলবি করা, আইটিপি করা, অ্যাকাউন্টিং অনার্স করা, মাস্টার্স করা। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি, বড় বড় প্রতিষ্ঠানে। তার মধ্যে বিএফটিআই, বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সংস্থা, তারপরে শাইনেস্ট গ্রুপ, পলমল গ্রুপ, তারপরে পিঙ্ক চিটি, অ্যাপেক্স পলিমার, এরকম বড় বড় জায়গায় আমি 2000 সাল থেকে বিভিন্ন জায়গায় চাকরি করার আগেও আমি কলেজে অধ্যাপনা করতাম। তো সব মিলে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে প্রবেশ করে শেষ পর্যন্ত জাপান বাংলাদেশ গ্রুপ JPSPPL, এখানে আমি সিএফও হিসেবে কর্মরত থাকি এবং ওখান থেকে আমি মূলত চাকরি ইস্তফা দিই এবং শেষ পর্যন্ত এই ইনকাম ট্যাক্স ভ্যাটের প্রফেশনে ফুললি চলে আসি। যেহেতু অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের উপর আমার দক্ষতা চাকরিকালীন সময়ে গড়ে উঠেছে, আমি আইটিপি পাশ করার পরপরই ট্রেনিংয়ে চলে আসি 2017 সালে। 2017 সাল থেকেই মূলত আমি ট্যাক্স এবং ভ্যাটের কোচিং করাই। তো যাই হোক, আমরা এখানে দেখেন, আমরা যেহেতু বললাম ফর্মটা নিয়ে আলোচনা করব, এখানে অনেক বিষয় আছে যেগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন, তাহলে এখানের যে বেসিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি যদি ভালো পারেন, তাহলে আইটিপির অনেক প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। যেহেতু আইটিপি পরীক্ষা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আপনাকে সিলেক্ট করতে চায়, তাই বেসিক যে কাজগুলো ইনকাম ট্যাক্সে ঘটে সেগুলো আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে আমরা এই ইনকাম ট্যাক্সের ইন্ডিভিজুয়াল রিটার্নটা কিভাবে ফিল আপ করবো একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে সেলফ, ইউনিভার্সাল সেলফ নর্মাল। তো আমরা জানি 1 জুলাই থেকে 30 নভেম্বর ইউনিভার্সাল সেলফ রিটার্ন জমা দেওয়ার তারিখ নির্ধারিত। এই সময়টা যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়া হয়, তাহলে ডিসিটি বা ট্যাক্স অফিস থেকে আপনাকে কোনো রকমের হ্যারাসমেন্ট না করে রিটার্নটা গ্রহণ করবেন। এইটি সারা পৃথিবী ব্যাপী প্রচলিত একটি পদ্ধতি। ইউনিভার্সাল, দ্যাট ইজ বিশ্বব্যাপী। ইউনিভার্স মানে পৃথিবী বা বৈশ্বিক, আর ইউনিভার্সাল মানে পৃথিবীব্যাপী। এই পদ্ধতিটা জনপ্রিয় এবং আইনের ধারা 82BB। আপনারা এই 82BB
কি আসতে পারে অথবা আসতে পারে ইউনিভার্সাল সেলফ কি। তাহলে আমরা দেখলাম 1 জুলাই থেকে 30 নভেম্বর একটা বিষয়। 30 নভেম্বর যখন বললাম তখন ট্যাক্স ডে শব্দটা এলো। ট্যাক্স ডে হলো যেদিন আয়কর ইন্ডিভিজুয়াল রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। আর একটা কথা মনে রাখবেন, যেহেতু ইনকাম ট্যাক্সের ইন্ডিভিজুয়ালের কথা বলতে বলতে হয়তো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় হবে না এই ভিডিওতে, এই জন্য বলছি 15 জানুয়ারি কোম্পানির ফাইল জমা দেওয়ার শেষ দিন বা ইউনিভার্সাল সেলফে জমা দেওয়ার শেষ দিন। তাহলে আপনারা জানলেন যে ইউনিভার্সাল সেলফ হলো 1 জুলাই থেকে 30 নভেম্বর এবং ডিসিটি এই দিন বাড়িয়ে আপনাদের নিয়ে যেতে পারেন আরো 2 মাস, তার মানে ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস। আপনি যদি টাইম পিটিশন দিয়ে ডিসিটির কাছ থেকে 2 মাস সময় বর্ধিত করে নিতে পারেন, তাহলে ওনার উপরের যে অফিস বা রেঞ্জ অফিস আরো 15 দিন সময় আপনাকে মঞ্জুর করতে পারে। তার মানে ইউনিভার্সাল সেলফে আপনি সর্বোচ্চ 2.5 মাস সময় পেতে পারেন যদি আপনি আয়কর আইনের নিয়মগুলো মেনে প্রসেস অনুযায়ী এগোন। এই 2.5 মাস যখন চলে যাবে তখন আপনি আর ইউনিভার্সাল সেলফে জমা দিতে পারবেন না। আপনাকে তখন এইখানে যে নরমাল লেখা আছে, এই নরমাল, এই যে এখানে নরমাল লেখা আছে, আপনাকে নরমালে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যখন নরমালে রিটার্ন সাবমিট করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল। ইউনিভার্সাল সেলফে আপনি জমা দিলে ডিসিটি এখানে সিগনেচার দিয়ে আপনাকে মোটামুটি বলা যায় যে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট কমপ্লিট। কিন্তু আপনি যদি নরমালে জমা দেন তাহলে ডিসিটি আপনার এই সিল এবং সিগনেচার দিবে না। এখানে অফিস কর্তৃপক্ষ সিল সিগনেচার দিয়ে আপনার রিটার্নটা শুধুমাত্র যাচাই বাছাই বা অডিটের জন্য গ্রহণ করবেন। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউনিভার্সাল সেলফ হলো যে পদ্ধতিতে রিটার্ন সাবমিট করলে ডিসিটি রিটার্নটা অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন বা আয়কর নিষ্পত্তি করেন, সেটা হলো ইউনিভার্সাল সেলফ। আর যখন আমরা ইউনিভার্সাল সেলফে রিটার্ন সাবমিট করতে পারি না তখন সেটা হলো নরমাল, যেটাতে মূলত ট্যাক্স অফিস আপনার জমা দেওয়া রিটার্নটা আবার অ্যাসেসমেন্ট করে একটা ট্যাক্স ধার্য করবে, সেই ট্যাক্স আপনাকে পে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি যেখানে শূন্য রিটার্ন সাবমিট করেছেন কিংবা ট্যাক্স ছাড়া সাবমিট করেছেন কিংবা সামান্য কিছু ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করছেন, ডিসিটি এটা মেনে নিয়েছেন। কিন্তু আপনি যখন নরমাল রিটার্ন সাবমিট করবেন তিনি আপনার উপর একটা অনুসন্ধান চালাবেন বা একটা জরিপ চালাবেন, তারপর ফাইনালি একটা ট্যাক্স ধার্য করবেন। হয়তো হতে পারে আপনার ভিতরে ট্যাক্স ফাঁকি আছে কিংবা কোনো সমস্যা আছে, ফাইলে কোনো সমস্যা আছে, আবার ফাইল তৈরিতে আপনি ভুল ফেলেছেন বা আপনার উকিল, এখানে সাধারণত অনেক উকিলের ভুলের কারণে বা অনেকেই যেহেতু ট্যাক্স প্র্যাকটিস করেন যারা আয়কর আইন সম্পর্কে ভালো জানেন না, বোঝেন না, অথবা যেহেতু ইউনিভার্সাল সেলফে যে কেউ জমা দিতে পারে এই জন্য অনেকেই না বুঝে রিটার্ন সাবমিট করেন। তো সেই ক্ষেত্রে এই ফাইলগুলো বিপজ্জনক হয়ে ওঠে, কারণ যখনই এটা অনুসন্ধান চালানো হয় আইনের ফাঁক ফোকরগুলো দিয়ে ডিসিটি অনেক জায়গায় বা ট্যাক্স কর্তৃপক্ষ অনেক জায়গায় ভুলভ্রান্তি ধরে সেইভাবে নোটিশ করেন এবং ট্যাক্স ধার্য করেন বা ডিমান্ড দাবি করেন, তখন আসলে ফাইলটা বিপজ্জনক হয়ে ওঠে এবং অধিকাংশ ক্ষেত্রে ফাইলগুলো অডিটে পড়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন ইউনিভার্সাল সেলফে রিটার্ন জমা দিতে পারেন। এরপরে আসেন আপনার এখানে ইউটিন এবং টিন দুটো শব্দ লেখা আছে। ন্যাশনাল আইডি নাম তো লিখবেন, নেম অফ এসসি, ন্যাশনাল আইডি। আপনি ন্যাশনাল আইডি দিয়ে যদি টিন খুলে থাকেন তাহলে তো আপনার ন্যাশনাল আইডি আছে, অনেকে পাসপোর্ট দিয়ে টিন খুলতে পারেন বা খোলেন। তো ন্যাশনাল আইডি দিয়ে মূলত করা হয় যে তিনি দেশের নাগরিক, এবং ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখ থাকার জন্য বুঝতে সুবিধা হয় যে তিনি 65 ইয়ার্স এজ
বা প্রবীণ ব্যক্তি কিনা। এই যে জন্য এনবিআর এর নির্দেশনা অনুযায়ী আপনি এনআইডি কার্ড অনুযায়ী এখানে জন্ম তারিখ লিখবেন এবং এনআইডি নাম্বার দিবেন। ইউটিন, এখানে ইউটিন মূলত যেসব প্রতিষ্ঠানের মালিকদের ভ্যাট রেজিস্ট্রেশন থাকে এবং টিন থাকে তারা ইউটিন লিখবেন। ইউটিনটা খুব বেশি কার্যকর নয় বা প্রয়োজন হয় না, কিন্তু আপনাকে সবসময় টিন নাম্বারটা লিখতে হবে, কারণ টিন নাম্বারে আপনার কোন সার্কেল কোন জোন এগুলো লেখা থাকে, প্লাস সার্কেল জোন লিখবেন। তাহলে আপনি অনেকে যারা অনেক আগে টিন নিয়েছেন কিন্তু 12 সালে যখন ডিজিটাল টিন আসার পরেও টিন আপডেট করেননি, তাদের জন্য বলা যে 12 ডিজিট ছাড়া কিন্তু টিন গ্রহণযোগ্য নয়, কারণ এই টিনটার ডাটা এনবিআর এর সার্ভারে সংরক্ষিত রয়েছে, কিন্তু 10 ডিজিট হলো ম্যানুয়াল ডিজিট। সেক্ষেত্রে যদি কারো ম্যানুয়াল ডিজিট থেকে থাকে তাহলে তিনি অবশ্যই 12 ডিজিটে কনভার্ট করে নেবেন। অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যে বছর আপনি ট্যাক্স দিবেন, আর যে বছর উপরে আপনি আয়ের উপরে ট্যাক্স দিবেন সেটাকে বলা হয় ইনকাম ইয়ার। তার মানে যে বছর ইনকাম, যদি ফর এক্সাম্পল আমরা যদি 22-23 ধরি অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে 21-22 হলো ইনকাম ইয়ার। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট নন রেসিডেন্ট, আপনি যদি দেশের নাগরিকও হন, দেশে যদি 182 দিন অবস্থান না করেন তাহলে আপনি নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট হলে সুবিধা এবং অসুবিধা বা অবস্টেকেল হলো যে আপনি যখন রেসিডেন্ট হিসেবে ট্যাক্স জমা দিবেন তখন আপনি ট্যাক্সের স্ল্যাবগুলো কনজিউম করতে পারবেন বা উপভোগ করতে পারবেন বা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বা প্রযোজ্য হবে। কিন্তু আপনি যদি নন রেসিডেন্ট হন তাহলে আপনাকে ট্যাক্সের সর্বোচ্চ যে স্ল্যাব 25% ধরে টোটাল ইনকামের পরে ট্যাক্স ধার্য হবে। যে কারণে আমরা সবাই চাই যেন করদাতা রেসিডেন্ট প্রমাণ করতে পারেন। তা সেক্ষেত্রে তিনি যদি বাংলাদেশে বাইরে যাতায়াত করেন, উনি ওনার পাসপোর্ট শো করে প্রুভ করবেন যে উনি 182 দিন বাংলাদেশে অবস্থান করেছেন। এই রিটার্নটায় কোম্পানির ফাইল রিটার্ন বাদে সমস্ত ব্যক্তি শ্রেণীর বা কৃত্রিম ব্যক্তি বা ফার্ম বা পার্টনারশিপ ফার্মের জন্য প্রযোজ্য। তাই আপনি যদি এটা পার্টনারশিপ ফার্মের জন্য জমা দেন তাহলে ফার্মে দাগ দিবেন বা টিক দিবেন। যদি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য হয় তাহলে সেখানে টিক দিবেন। যদি কোনো অ্যাসোসিয়েশন হয়, যেমন ক্ষুদ্র কুটির শিল্পের অ্যাসোসিয়েশন, FBCCI ইত্যাদি, যেসব বিজিএমই, তাহলে তারা এখানে মূলত অ্যাসোসিয়েশন অফ পার্সনে টিক দিবেন। এমপ্লয়ার বিজনেস, যদি আপনি কোথাও চাকরি করেন তাহলে সেই এমপ্লয়ার নাম লিখবেন। যেমন আপনি যদি এখানে যমুনা ব্যাংকে চাকরি করেন তাহলে লিখবেন যমুনা ব্যাংক। যদি আপনি বিজনেস করেন তাহলে PROP বা প্রোপ্রাইটারশিপ লিখে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। ওয়াইফ/হাজব্যান্ডস নেম, অনেকে না বুঝে স্ত্রী ফিমেল হলে স্বামীর নাম লেখেন আর স্বামী হলে স্ত্রীর নাম লেখেন, কিন্তু এখানে জ্ঞাতব্য যে যদি তাদের টিন না থাকে তাহলে এখানে নাম লেখার বা টিন তো যেহেতু নাই উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ এখানে পরবর্তীতে স্বামীর বা স্ত্রীর কারো ফান্ড যদি শর্ট হয় তখন মূলত আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে ফান্ড ট্রান্সফার করতে পারি বা ক্যাশ নিতে পারি। এই জন্য ডিসিটি দেখতে চান যে তার হাজব্যান্ডের টিন কোন সার্কেলে কোন জনে প্রয়োজনে উনি নথি তলব করতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে যদি টিন ধারী স্পাউস না হন তাহলে তার নাম লেখা এখানে জরুরি নয়। ফাদার্স নেম, মাদার্স নেম লিখবেন। ডেট অফ বার্থ লিখবেন, কেন আমি বললাম প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। সাধারণত পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের চেঞ্জ হয় না, চেঞ্জ হওয়ার কথা না, খুব কম ক্ষেত্রে চেঞ্জ হয়।
যেমন আমার বাড়ি বাগেরহাট, আমি যদি ঢাকাতে কোনো বাড়ি বা ফ্ল্যাট করি তাহলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি যেখানে অবস্থান করছি সেখানে লিখব। কিন্তু আমি যদি ঢাকায় আমার কোনো অবস্থান পার্মানেন্ট না থাকে, বাসা ভাড়া করে থাকি, তাহলে আমি পার্মানেন্ট অ্যাড্রেস আমার গ্রামের ঠিকানা ব্যবহার করতে পারবো। আর প্রেজেন্ট অ্যাড্রেস সবসময় আপনি যেখানে অবস্থান করবেন সেখানের প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। যদি আপনি ঘন ঘন পরিবর্তন না করেন সেটা ভালো হয়, কারণ এইখানে সাধারণত ডিসিটি অফিস থেকে চিঠি দিতে এটা ব্যবহার করেন। আমরা পরবর্তীতে চলে আসলাম ইনকামের খাতগুলো নিয়ে আলোচনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পরের পাতায় এখানে ইনকামের খাত দেওয়া আছে। এখানে মূলত 9টা খাতের উল্লেখ করা আছে। স্যালারি আন্ডার সেকশন 21, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, এগ্রিকালচারাল ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, শেয়ার অফ প্রফিট ইন এ ফার্ম, ইনকাম অফ দ্য স্পাউস অর মাইনর চাইল্ড, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স। আমরা এই যে 9টা খাতের কথা বললাম, আমি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের বলছিলাম যে ইনকাম ট্যাক্স যারা আইটিপি পরীক্ষা দেন তারা কিভাবে পড়বেন। এই জন্য ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা দয়া করে এটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। এখানে 9টা খাত আছে। তাহলে স্যালারির যে ভিতরের বর্ণনা, এটা তো এখন 2-1 মিনিটে দেওয়া সম্ভব নয়, আপনারা ভালো করে ভিতর থেকে পড়বেন। বিশেষ করে স্যালারি ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, বা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। এখানে মোটামুটি 3-4টে জিনিস মাথায় রাখবেন। তা হচ্ছে বেতন সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে সরকারি বেতন, আর একটা হচ্ছে বেসরকারি বেতন। যারা সরকারি কর্মচারী তাদের বোনাস এবং বেসিক ছাড়া বাকি সমস্ত অ্যালাউন্স ট্যাক্স ফ্রি। তাহলে বেসিক এবং বোনাস শুধু ট্যাক্সেবল। আরেকটা জটিলতা তৈরি করে, তা হচ্ছে বৈশাখী বোনাস। অনেকে বৈশাখী বোনাস বলেন, এটা আসলে বৈশাখী অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল বোনাস এক নয়। আমরা 2 ঈদে যে দুটো বোনাস পাই এটা হচ্ছে মূলত বোনাস, ফেস্টিভ্যাল বোনাস। কিন্তু যখন আমরা বৈশাখীর জন্য যে বোনাসটা পাই এটা অ্যালাউন্স। গভর্নমেন্ট জব হোল্ডারদের সকল অ্যালাউন্স ট্যাক্স ফ্রি। তাহলে বৈশাখী ভাতা বলেন, বৈশাখী বোনাস বলেন, এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এবার আসেন যারা বেসরকারি চাকরিজীবী, তাদের মোটামুটি 3টে জিনিস সবসময় মাথায় রাখবেন। তা হচ্ছে বেসিকের 50% নেবেন ঘর ভাড়া বা বাড়ি ভাড়া। এরপরে বেসিকের 10% নেবেন মেডিকেল। আর যারা কনভেন্স 2500 করে প্রতি মাসে নেবেন। তাহলে এখন আমরা ব্যাখ্যা যদি দেখি, মাসে 25,000 অথবা 3 লাখ অথবা বেসিকের 50%, যেটা কম সেটা ট্যাক্স ফ্রি, বাকিটা ট্যাক্সেবল। যদি 3 লাখ টাকার উপরে কেউ বেতন থেকে বাড়ি ভাড়া বাবদ পান তাহলে এটা ট্যাক্সেবল। 3 লাখ টাকার উপরে যদি যায় বা মাসে 25,000 গুণ 12 দেন 3 লাখ টাকা হবে। এরপর আপনি আসেন কনভেন্স। 2500 গুণ 12 দেখবেন 30,000 হয়। 30,000 টাকার উপরে গেলেই তাকে ট্যাক্সের ভিতর চলে যায়, এই জন্য 2500 করে দেওয়াটাই যুক্তিযুক্ত। এরপর আপনি আসছেন মেডিকেল। মেডিকেল বেসিকের 10% অথবা 1,20,000 টাকা, মাসে 10,000 করে পড়ে, এটা ট্যাক্স ফ্রি। তাহলে বাকিটা ট্যাক্সেবল। এই যে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে অ্যালাউন্স, গভর্নমেন্ট অ্যালাউন্স যেমন সবটাই ট্যাক্স ফ্রি, এখানে আবার সমস্ত অ্যালাউন্স ট্যাক্সেবল। তার মানে বৈশাখী বোনাস বা বৈশাখী ভাতা বা এই যে খাতগুলোর কথা বললাম, এই খাতের অতিরিক্ত যদি কোনো টাকা হয় তাহলে এগুলো সব ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম বেতন খাতটা খুব সিম্পল করে আমরা মনে রাখতে পারি যদি আমরা 2 ভাগে ভাগ করি না। এটা যদি সরকারি কর্মচারী হয় তাহলে বেসিক এবং বোনাস ট্যাক্সেবল, বাকি সমস্ত টাকা ট্যাক্স ফ্রি। আর যদি আমরা বেসরকারি চাকরিজীবীদের
বিষয়ে আসি, তাহলে আমরা ধরব বেসিক, বোনাস, এগুলো ট্যাক্সেবল। সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ স্ল্যাব আছে, যেমন বাড়ি ভাড়া, কনভেন্স, মেডিকেল। এই তিনটে জিনিস আমরা মনে রাখবো যে এই তিনটে জিনিসের স্ল্যাব আছে। তার মানে 3 লাখ টাকার উপরে গেলে ট্যাক্সেবল, বাড়ি ভাড়ায় 3 লাখ টাকার উপরে গেলে ট্যাক্সেবল, কনভেন্স মাসে 2500 অথবা 30,000 এর উপরে গেলে ট্যাক্সেবল। যদি আমরা মেডিকেলের কথা বলি, তাহলে মেডিকেল মাসে 10,000 অথবা বছরে 1,20,000 টাকার উপরে গেলে ট্যাক্সেবল। এখানে মাসিক বিষয়টা এই জন্য, কারণ অনেকে বছরের মাঝামাঝি কোথাও চাকরিতে জয়েন করেন অথবা চাকরি থেকে চলে আসেন। সেক্ষেত্রে ওখানে ক্যালকুলেশন এইভাবে করবেন যে উনি ওখানে কয় মাস অবস্থান করছেন। এরপর আপনি আসেন, তাহলে বাকি যে বিষয়গুলো আপনি মনে রাখতে পারবেন না, সেটা আপনি বই পড়ে নেবেন। এই বেসিক জিনিসগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, যাতে আপনি পরীক্ষার হলে আসলে লিখতে পারেন। এবং মাথায় রাখবেন যে আইটিবি পরীক্ষা কিন্তু খুব বেশি কঠিন হবে না, যদি পড়াশোনা ভালো করেন বা সিএ পড়া, আইসিএমএ পড়া যারা খুব ডিপে যেয়ে পড়াশোনা করেন, তাদের কাছে প্রশ্নটা অনেক সহজ মনে হবে। কিন্তু আসলে পরীক্ষাটা সহজ নয়, কারণ এখানে আয়কর আইন খুবই জটিল আইন এবং প্রত্যেকটা ধারা বা রুলসের সাব ধারা বা উপধারা বা বিধিগুলো অনুযায়ী প্রশ্ন আসবে। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, আমরা মূলত ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বলতে অনেকে এটা বোঝেন না, আমার কাছে প্রশ্ন করেন। এখানে মূলত শেয়ার মার্কেটে ইনভেস্টের মাধ্যমে যে আয় হয়, এই ধারাটায় এখানে লিখতে হয়। বিশেষ করে শেয়ার থেকে প্রফিট বা যদি বন্ড থাকে, বন্ড থেকে ইন্টারেস্ট, এই জাতীয় যে ইনকাম এখানে আসে। এখানে ব্যাংকিং ইনকামটা আসবে না। ব্যাংকিং ইনকামটা, ব্যাংকিং মানে এফডিআর, ডিপিএস বা সঞ্চয়পত্রের ইনকাম আসবে 9 নম্বর পয়েন্টে, ইনকাম ফ্রম আদার সোর্স আন্ডার সেকশন 33। এখানে মূলত 82C ধারায় যে আয়গুলো হয় এটা আপনারা পড়ে নেবেন। মূলত ব্যাংকিং ইন্টারেস্ট এই জাতীয়, এটা ফাইনাল ট্যাক্স মানে অন্যান্য স্ল্যাবের সাথে বা অন্যান্য ইনকামের সাথে এগুলো বসবে না, সম্পূর্ণ ফাইনাল ট্যাক্স হিসেবে এখানে বসে যাবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অনেকের বাড়ি থাকে, তো বাড়ি থাকলে সাধারণত 40% তারা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি হয়, তাহলে তারা এখানে এই খাতে তারা লিখবেন। আচ্ছা, এখানে মূলত 2 ধরনের ইনকাম থাকে, একটা কমার্শিয়াল স্পেস ভাড়া দেন, আর একটা বাসা বাড়ির জন্য ভাড়া দেন। তাহলে যারা বাসা ভাড়ার জন্য বা কমার্শিয়াল নয় স্পেসের জন্য ভাড়া দেন, তাদের কিছু নিয়মকানুন আছে। আবার যারা কমার্শিয়াল স্পেসের জন্য ভাড়া দেন, তাদের কিছু নিয়মকানুন আছে। আপনারা এগুলো ভিতর থেকে খুব গভীরে যে বুঝে পড়ে নেবেন। আবার এখানে সিটি কর্পোরেশনের কিছু হোল্ডিং ট্যাক্স থাকে, বা অনেকে লোন করে খরচ করেন বা বাড়ি করেন, এই লোনের ইন্টারেস্ট বা হোল্ডিং ট্যাক্স এগুলো অ্যাডমিসিবল এক্সপেন্সেস হিসেবে বাদ দেওয়া যাবে। এইগুলো আপনারা ভিতর থেকে পড়ে নেবেন। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা দেখেন একত্রে দেওয়া। ও এগ্রিকালচারাল ইনকাম, আমি এগ্রিকালচারাল ইনকাম এবং হাউস হোল্ড প্রপার্টির ভিতরে মিলিয়ে ফেলছিলাম। ইনকাম ফ্রম এগ্রিকালচার, এখানে ইনকাম ফ্রম এগ্রিকালচার বলতে যারা মূলত কৃষিকাজের সাথে জড়িত। ঢাকা শহরে মানুষ কৃষিকাজ না করলেও যেহেতু ইনকাম ট্যাক্স সমগ্র বাংলাদেশের জন্য, তাই আমরা যদি একটু গ্রাম অঞ্চলের দিকে যাই, অনেকে বেশ টাকা পয়সার মালিক, জায়গা জমির মালিক, তাদের এগ্রিকালচারাল ইনকাম থেকে। তো মোটামুটি এগ্রিকালচারাল ইনকাম খাতে আইন অনুযায়ী আপনি ইনকাম ট্যাক্সের আয়গুলো দেখাবেন। এটা খুব সিম্পল ব্যাপার, খুব কঠিন কিছু না। আবার এখানে বেশ কিছু জায়গায় গভর্নমেন্ট ছাড় দিয়ে থাকে, বিশেষ করে পোল্ট্রি বা কৃষিজাত পণ্যের উপর বা ইন্ডাস্ট্রির উপর বেশ ছাড় আছে। আচ্ছা, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, এইটি মূলত আমরা জানি যে ব্যবসা মূলত সোল প্রোপ্রাইটারশিপ
পার্টনারশিপ লিমিটেড কোম্পানি। তো এখানে মূলত সোল প্রোপাইটারশিপ বিজনেসকে নির্দেশ করা হয়েছে। এখানে আমরা তাদের জন্য একটা আলাদা অ্যাকাউন্টস করে সেখানে তাদের ইনকামগুলো দেখাই এবং দেখানোর পরে সেই ইনকামটা এখানে আমরা দেখাই। তো যদি কেউ 5,000 টাকা ট্যাক্স দিতে চায়, পুরুষ হলে 4 লাখ টাকা আয় নিতে পারবে, এবং তিনি যদি প্রথম রিটার্নধারী হন তাহলে ইউনিভার্সাল সেলফে ট্যাক্স দেন, যদি মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দেন তাহলে তিনি 4 লাখ টাকা আয় নিতে পারে, আয়ের 5 গুণ প্রাথমিক ক্যাপিটাল নিতে পারে। তো সেগুলো আপনারা একটু ভিতর থেকে পড়ে নেবেন। একজন মানুষ যা আয় করে তার সব যেহেতু সঞ্চয় করতে পারে না এবং সব কনজিউমও করে না, সেক্ষেত্রে মোটামুটি একটা পারিবারিক ব্যয় বাদ দিয়ে বাকিটা এখানে ক্যাপিটালের সাথে আপনারা যোগ করে রেখে দিতে পারেন অথবা ক্যাশে নিয়ে আসতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে যে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী প্রাথমিক ক্যাপিটাল মিনিমাম 5 বছর তোলা যাবে না। যদি তিনি এই টাকা তোলে অন্য কোনো খাতে ব্যয় করেন, জমি কিনা বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট, তাহলে ডিসিটি এই টাকা ওই বছরে ইনকাম ধরেন বা ডিম টু বি ইনকাম হিসেবে ট্যাক্স ধরে দেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে শেয়ার অফ প্রফিট, এখানে প্রফেশন থেকে গেল। প্রফেশন হচ্ছে মূলত যারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাইডে কনসাল্টিং করেন, তারা এখানে প্রফেশনের টাকার পরিমাণ লিখবেন। এখানে এই জন্য বিজনেসম্যান এবং প্রফেশন সাধারণত এক হয় না, এই জন্য দুটো খাতকে একত্রে রাখা হয়েছে। শেয়ার অফ প্রফিট ইন এ ফার্ম, পার্টনারশিপ হলে আমরা পার্টনারশিপের ইনকামটা ইনকাম ফ্রম বিজনেস বা পাস কলামে লিখতাম, কিন্তু যদি এটা ওই পার্টনারশিপের পার্টনারদের ইনকামের অংশ হয় তাহলে তার ইনকামটা তার অন্যান্য ইনকামের মতো সে সেগুলো লিখবে, সাথে শেয়ার অফ প্রফিট অফ ইন এ ফার্ম ওই পোর্শনটা লিখবে। ইনকাম ফ্রম স্পাউস অর মাইনর চাইল্ড অ্যাপ্লিকেবল আন্ডার সেকশন 43 সাব 4। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পাউস এবং মাইনরের কথা বলা হয়েছে। মাইনর ইনকাম এবং যারা চিলড্রেন, তাদের আয় আগে মানুষ গোপন করার একটা সুযোগ পেত, যেহেতু তাদের টিন নাই বা বয়স কম। এই কারণে গভর্নমেন্ট দেখলো যে এখানে অনেক ট্যাক্স ফাঁকি হয়, আয় গোপন হয়, এই জন্য এই ধারাটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে। স্পাউস থেকে ইনকাম, তার মানে স্বামীর রিটার্ন যদি জমা হয় স্ত্রীর আয়, স্ত্রী যদি জমা দেন তাহলে স্বামীর আয় এবং তাদের সন্তান। ক্যাপিটাল গেইন বলতে আমরা সাধারণত বুঝি আমার একটা পুরাতন গাড়ি আছে, আমি সেটা বিক্রি করে একটা নতুন গাড়ি কিনবো, বা আমার একটা ফ্যাক্টরি আছে সেখানে একটা মেশিন আছে, মেশিনটা আমি বিক্রি করবো, অবশ্যই লিমিটেড কোম্পানি নয়। তাদের এই যে অতিরিক্ত আয়টুকু ব্যয় থেকে বিক্রির মাধ্যমে যদি কিছু আয় হয় ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর, তাহলে সেই ক্যাপিটাল গেইন বলা হয়। এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে ইনকাম ফ্রম আদার সোর্স অনেকে মনে করেন যে যা খুশি ইনকামটা আমি এখানে ঢুকিয়ে দেবো, কিন্তু আসলে বিষয়টা তা নয়। ইনকাম ফ্রম আদার সোর্স বলতে আমরা বুঝি মূলত আইন অনুযায়ী বিভিন্ন ব্যাংকিং ইন্টারেস্ট, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র ইত্যাদি, যেটা আইন অনুযায়ী লেখা আছে আপনারা সেইভাবে এটা পড়ে নেবেন। ফরেন ইনকাম, অনেকের ফরেন ইনকাম থাকে, যেমন আমাদের দেশের শিকদার গ্রুপের সিএনএন কেবল নেটওয়ার্ক নিউজ এই চ্যানেলে এদের ইনভেস্টমেন্ট আছে এবং এখান থেকে যদি কোনো প্রফিট পায় তাহলে ফরেন ইনকাম হিসেবে যুক্ত হবে। মাথায় রাখবেন ফরেন ইনকাম এবং রেমিটেন্স ইনকাম এক নয়। আমরা এবার টোটাল ইনকাম দেখলাম। ট্যাক্স লেভিয়েবল, এখানে লেভিয়েবল শব্দটা হচ্ছে আরোপ, ট্যাক্স আরোপযোগ্য। হ্যাঁ, কত টাকা টোটাল ইনকাম হলো তারপর কত টাকা ট্যাক্স হলো আমরা সেটা লিখব। ট্যাক্স রিবেট, আপনারা জানেন যে ট্যাক্স রিবেট হচ্ছে ট্যাক্সের পরে যে টাকাটা গভর্নমেন্ট নিশ্চিতভাবে ট্যাক্স মাফ করে দেন তাকে ট্যাক্স রিবেট বলে। তো আমরা জানি যে টোটাল আয়ের 25% ছিল, এখন 20%, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 1 কোটি, যেটা কম সেটার পরে 15% ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হয়। সেভাবে ট্যাক্স রিবেট এখানে লিখবেন। এখন দেখা গেল আপনার ট্যাক্স রিবেট আপনি নিয়েছেন 9,000, কিন্তু আপনার টোটাল ইনকাম দেখায় 4 লাখ টাকার কম, আপনার ট্যাক্স হয়নি। আপনি তো
রিবেট নিতে পারছেন না। আবার এমন হলো যে আপনার রিবেট হলো ৬,০০০ টাকা, আপনার ট্যাক্স হলো ৫,০০০ টাকা, তার মানে আপনার ট্যাক্স লাগলো না। কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে যে আপনাকে অবশ্যই মিনিমাম ট্যাক্স দিতে হবে। মিনিমাম ট্যাক্স দিতে হবে ৫,০০০, তার মানে আপনি রিবেটটা নিতে পারবেন ১,০০০, পুরো ৬,০০০ টাকা রিবেট নিতে পারবেন না। আবার একইভাবে ডিপিএস এর উপর সর্বোচ্চ আপনি ইনভেস্ট নিতে পারবেন ৬০,০০০ টাকা, ৫-১২-৬০। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা ভিতর থেকে পড়বেন এবং যে বিষয়গুলোর পরে ইনভেস্ট করা যায় তার একটা তালিকা এখানে দেওয়া আছে। আমি একটু পরে পড়ছি, আমি একটু এদিকে শেষ করে আসি। এখানে তাহলে আমরা দেখলাম যে মিনিমাম ট্যাক্স দেওয়ার পরে আপনি এই ট্যাক্সটা আবার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার ট্যাক্স আগে থেকে পরিশোধ করা আছে, আরেকটা আপনি নতুন করে দেবেন। তাহলে যে ট্যাক্সটা আপনাকে পরিশোধ করা আছে এটা দুই রকমের হতে পারে, একটা এআইটি হতে পারে, আবার টিডিএস হতে পারে, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, অথবা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার আয় থেকে কোনো ট্যাক্স যদি আগে কেটে নিয়ে যায় তাহলে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ফর এক্সাম্পল, আপনি বেতন পান, বেতন থেকে আপনার স্যালারি থেকে একটা ইনকাম ট্যাক্স আপনার অফিস কেটে নেয়, এটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি। আর টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। আপনি বিভিন্ন জায়গায় পণ্য সাপ্লাই দিলে সেখানে সেই অফিস আপনার আয় হোক বা না হোক আপনার বিলের উপর একটা পার্সেন্টেজ, ফর এক্সাম্পল ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর 3% আপনার ট্যাক্স কেটে নেয়। এখন ওই যে বিলের উপর ট্যাক্স কেটে নিল, এইটা হচ্ছে মূলত আপনার ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। এইটা আপনি লিখবেন, এই যে ট্যাক্স পেমেন্ট অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 64-68। আবার আপনার ফর এক্সাম্পল আপনার ট্যাক্স হয়েছে ২০,০০০ টাকা, আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আছে ১৫,০০০, তাহলে আপনার এখনো ৫,০০০ টাকা বাকি। এটা আপনি চালানের মাধ্যমে জমা দেবেন, এটা আন্ডার সেকশন 74। এরপরে অ্যাডজাস্টমেন্ট যদি থাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। এখন পরবর্তী পাতায় আমরা দেখতে পাচ্ছি মূলত বেতনের একটা শিডিউল দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম, এই জন্য আমি আর ভিতরে আর যাব না। বেসিক পে, স্পেশাল পে, ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিয়ারনেস অ্যালাউন্সেস মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য যে অ্যালাউন্সটা দেওয়া হয়। আমি সবটা পড়ছি না, যেটা কঠিন শব্দ পড়ছি। কনভেন্স হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সার্ভেন্ট অ্যালাউন্স, লিভ অ্যালাউন্স, অনারেরিয়াম, রিওয়ার্ড ফি, ওভারটাইম অ্যালাউন্স, বোনাস, এক্সট্রা গ্রাটিয়া, আদার অ্যালাউন্স, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে আপনি যদি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড 1925 সালের আইন অনুযায়ী যদি আপনার অফিস কোনো প্রভিডেন্ট ফান্ড করে থাকে, তাহলে সেখানে আপনি যে টাকা পেমেন্ট করবেন প্রতি মাসে ওই একই পরিমাণ টাকা আইন অনুযায়ী আপনার এমপ্লয়ার আপনাকে পেমেন্ট করবে, আপনার ব্যাংকে সরাসরি চলে যাবে, ওইটি আপনার ইনকামের ভিতর চলে আসবে। এবং ওই ইনকামের ইন্টারেস্ট যদি আপনি পান তাহলে ওটাও ইন্টারেস্ট অ্যাক্রুডেড অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যদি অর্জিত হয়ে থাকে তাহলেও এটা আপনার ইনকাম হবে। ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। ডিম শব্দটার মানে হচ্ছে মতো, যেমন ডিম টু বি এক্সপোর্ট মানে এক্সপোর্টের মতো, হ্যাঁ, মানে অনুমান করা হয় যেন এটা ওই রকমের। ডিম ইনকাম ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, আপনি যদি কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পান। ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড আনফার্নিশড অ্যাকোমোডেশন। অনেক বড় বড় অফিসাররা সরকারি অফিসে ফার্নিশড করা অফিস পান বা অ্যাকোমোডেশন মানে বাসস্থান পান, এগুলো ট্যাক্সেবল হবে যদি তিনি ট্যাক্সের আওতায় পড়েন। আদার্স, নেক্সট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। তাহলে এই যে এইখানে টোটাল ইনকামটা লিখবেন, এটাকে দুই পার্ট করবেন, একটা এক্সেমপ্টেড ইনকাম আর একটা নেক্সট নেট ট্যাক্সেবল। তাহলে নেট ট্যাক্সেবল এবং এক্সেমপ্টেড ইনকাম মিলে টোটালটা আবার মিলে যাবে। এখানে এক্সেমপ্টেড টাকাটা, ট্যাক্সেবল ইনকামটা চলে আসবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এক নম্বরে স্যালারি খাতে। আর এই যে ট্যাক্স ফ্রি ইনকাম বা এক্সেমপ্টেড ইনকাম, এটা চলে আসবে 18 কলামে। ট্যাক্স এক্সেমপ্টেড, ট্যাক্স ফ্রি ইনকাম। আপনারা এই আইটি 11 গটা আমার লেকচার দেওয়ার সময় যদি পারেন এটাকে কালেকশন করে সাথে রাখবেন।
শিডিউল টু হাউস প্রপার্টি, এখানে দেখেন অ্যানুয়াল রেন্ট ইনকাম, ক্লেম, এক্সপেন্সেস, রিপেয়ার, মিউনিসিপাল লোকাল ট্যাক্স, হ্যাঁ, ল্যান্ড রেভিনিউ, ইন্টারেস্ট অন লোন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ভ্যাকান্সি অ্যালাউন্স। এইভাবে এখানে ইনকামটা দিবেন, টোটাল ইনকাম অ্যানুয়াল বেসিসে। তারপরে যদি বাসা বাড়িতে ভাড়া হয় তাহলে 25% আপনারা অ্যাডমিসিবল এক্সপেন্সেস পাবেন, আর যদি কমার্শিয়াল স্পেস হয় 30% এখানে অ্যাডমিসিবল এক্সপেন্সেস দেখাতে হবে, বাকি টাকা ট্যাক্সেবল হিসেবে গণ্য হবে। আমরা পরবর্তী পাতায় দেখতে পাচ্ছি যে এখানে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, তার মানে বিনিয়োগ ভাতার কিছু উদাহরণ দেওয়া আছে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কন্ট্রিবিউশন টু ডিফার অ্যানুইটি, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, টু হুইচ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 1925 অ্যাপ্লাইজ। হ্যাঁ, ওই যে যদি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 1925 সালে না হয় তাহলে কিন্তু এটা প্রভিডেন্ট ফান্ড হিসেবে অ্যাকসেপ্টেবল হবে না। তারপরে সেলফ কন্ট্রিবিউশন অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউশন মানে দান এখানে, বা আপনি দিয়েছেন যেটা। সুপার অ্যানুয়েশন ফান্ড, ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভ ডিবেঞ্চার অর ডিবেঞ্চার স্টক, স্টক অর শেয়ার। অনেকে স্টক এবং শেয়ারের অর্থ বোঝেন না। শেয়ার এবং স্টকের মধ্যে তেমন পার্থক্য নেই, দুটোই অর্থই শেয়ার, কিন্তু শেয়ারের টাকাটা ধীরে 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 তলব করা হয় বা চাওয়া হয়। একটা পর্যায়ে যখন শেয়ার হোল্ডার কাছ থেকে সম্পূর্ণ টাকা, ওই শেয়ারের টাকা আদায় হয়ে যায়, তখন তাকে স্টক বলে। তাহলে আরেকটা আছে ঋণপত্র। ঋণপত্র হচ্ছে বন্ড, যেটাতে মূলত আপনার আয় অনুযায়ী শেয়ারে যেমন লাভও পাওয়া যায়, লসও পাওয়া যায়, বন্ডে শুধু ইন্টারেস্ট পাওয়া যায়। এখানে সংশ্লিষ্ট কোম্পানির লস হলে আপনাকে লস দিবে না, শুধু লাভ দিবে, বা লাভও দিবে না আপনাকে, আপনার নির্ধারিত পরিমাণ আপনার সাথে চুক্তি অনুযায়ী ইন্টারেস্ট দিবে। এটা হলো বন্ডে ইনভেস্টমেন্ট। এই সব কিছুই নিয়ন্ত্রণ করে স্টক এক্সচেঞ্জ কমিশন, এই জন্য সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ বলা হয়। কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিম, এটাও সরকার অনুমোদিত ইনভেস্টমেন্ট। কন্ট্রিবিউশন টু বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কন্ট্রিবিউশন টু জাকাত ফান্ড, আদার্স। তাহলে আমরা দেখলাম যে এখানে কিছু সামান্য কয়েকটা ইনভেস্টমেন্ট ক্রেডিট ফ্যাসিলিটি পাওয়ার খাত দেওয়া আছে, আপনারা বাকিটা বইতে পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন। লিস্ট অফ ডকুমেন্ট ফার্নিশড, আপনারা যে ডকুমেন্টের বলে এই রিটার্নটা সাবমিট করবেন, সেই কাগজপত্রগুলো এখানে ইনক্লুডেড করবেন। প্রথম রিটার্ন যদি হয় তাহলে এক কপি ছবি দিবেন, ছবি অবশ্যই এখন না দিলে চলে, কারণ এনবিআর এর সার্ভারে নির্বাচন কমিশনের সাথে লিঙ্ক থাকার জন্য আপনার ইনকাম ট্যাক্সের টিনে ন্যাশনাল আইডি কার্ড লিঙ্ক হয়ে শো করে, এই জন্য আপনি ছবি দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু প্রথম রিটার্ন জমা দেওয়ার সময় আপনি অবশ্যই টিন দিবেন, এনআইডি কপি দিবেন। আপনি যদি স্যালারি বেসড হন তাহলে স্যালারি সার্টিফিকেট দিবেন, যদি আপনি বিজনেসম্যান হন ট্রেড লাইসেন্স দিবেন, অ্যাকাউন্টসের কপি দিবেন, অ্যাকাউন্টস করবেন একটা ছোট্ট অ্যাকাউন্টস করে তার কপি দিবেন। এরপর আপনি যদি প্রথম ফাইলে বাড়ি দেখান, গাড়ি দেখান বা কোনো জমি দেখান তাহলে সেগুলো এখানে শো করবেন। আমরা এখানে IT10B তে চলে আসছি। IT10B হলো একজন মানুষের তার আর্থিক অবস্থান কি সেটা এখানে থাকে, আর এখানে IT10BB আছে যেটা মূলত জীবনযাত্রার ব্যয়। এখানে একটু মনে আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি, IT10Bটা মূলত ব্যাংক চায়, লোন করতে গেলে দেখে যে আপনার আর্থিক অবস্থা কেমন, আপনি সচ্ছল কেমন, আপনি লোন পরিশোধ করার ক্ষমতা রাখেন কিনা, এই জন্য তারা এই IT10Bটা চায়। একইভাবে যখন আপনি বিদেশে যেতে যাবেন, কোনো এমবেসিতে দাঁড়াবেন, তখন IT10BBটা চাইবেন। তারা দেখতে চায় যে আপনার জীবনযাত্রার মান বা আপনার অবস্থানটা কেমন, আর্থিক অবস্থানটা কেমন। কারণ হচ্ছে একজন মানুষের, ফর এক্সাম্পল আমি যদি 1200 টাকা বিদ্যুৎ বিল এক মাসে ব্যবহার করি, তাহলে ধরে নেওয়া যায় যে আমার কয়েকটা বাল্ব, একটা ফ্রিজ
এবং একটা টেলিভিশন, এরকমের খরচ আমার বাসায় আছে। কিন্তু আমার যদি বিদ্যুৎ বিল 5,000 টাকা আসে, তাহলে ধরে নেওয়া যায় যে আমার ঘরে একটা এসি আছে। আমি যদি 10,000 টাকা বিদ্যুৎ বিল দিই, তাহলে বোঝা যায় যে আমার জীবনযাত্রার ব্যয়টা একটু ফ্যাশনেবল। তো এটা বোঝা যায় IT10BB তে, কারণ ডিসিটি IT10BB অ্যানালাইসিস করেও ট্যাক্স অ্যাজাম্পশন করে। এই জন্য IT10BBটা খুব ইম্পর্টেন্ট, আন্দাজে না বুঝে ফিল আপ না করা ভালো। এরপর আপনি আসেন যারা 10B তে, তাহলে কি যাবে? 10B তে বিজনেস ক্যাপিটাল, ওই যে প্রথমে বললাম যে আপনি যদি ট্যাক্স দেন তাহলে প্রথম রিটার্ন হিসেবে এখানে আয়ের 5 গুণ নিতে পারবেন, এটা নেবেন। আপনি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হন, তাহলে সেটা এখানে কত পরিমাণ শেয়ার আছে, কত পরিমাণ দাম, সেটার ভ্যালু লিখবেন। আপনার যদি এগ্রিকালচারাল ইনকাম থাকে বা এগ্রিকালচারাল প্রপার্টি থাকে অথবা নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, তাহলে এগুলো লিখবেন এখানে। এখানে মূলত কয়েকটা জিনিস আপনাকে লিখতে হবে, যেহেতু দলিল দেওয়া থাকে। আপনি এখানে লিখবেন কত শতাংশ বা কতটুকু জমি, সেটা লিখবেন। কত CSRS নম্বর লিখবেন বা সিটি জরিপের নম্বর লিখবেন। তারপরে মৌজা লিখবেন, তারপরে উপজেলা, জেলা লিখবেন, ব্যাস। এরপরে যে টাকাটার ভ্যালু আপনি এখানে লিখবেন দলিল অনুযায়ী, এবং দলিলে যতটুকু শেয়ার পোর্শন আপনার থাকবে ততটুকু লিখবেন। এমন হতে পারে একটা দলিলে 2 জনের নাম লেখা আছে, দলিলে পুরোটা আপনি লিখেছেন, তাহলে ভুল হবে। এই জন্য আপনি ওই জমিতে বা ওই অংশে যতটুকু পাবেন ততটুকু ওখানে লিখবেন। তাহলে ডিড ভ্যালুটায় যে দাম থাকলো এটা লিখবেন। আর কিছু উচ্চ বা স্পষ্ট নয় এমন কিছু খরচ ওই দলিলে লেখা থাকে না, যেমন ইনকাম ট্যাক্স কত পরিশোধ করা হয়েছে, ভ্যাট কত পরিশোধ করা হয়েছে ইত্যাদি, গভর্নমেন্টের অন্যান্য খরচ। তো সাধারণত দলিলের ভ্যালুর আগে 10%, এখন আমরা 14% পর্যন্ত নিতে পারি অ্যাডিশনাল কস্ট, যেহেতু আমার ওটা আমার এই জমি বা ফ্ল্যাট বাবদ আমার খরচ হয়েছে। এগ্রিকালচারাল জমি এবং নন এগ্রিকালচারাল জমি মূলত আমরা বুঝি, অনেক সময় নাল ল্যান্ড লেখা থাকে, বোঝা যায় যেটা এগ্রিকালচারাল ল্যান্ড বা ভ্যাকেন্ট ল্যান্ড। এবং ডিডের মূল্য দেখা যায় যে জমির পরিমাণ বেশি, টাকার পরিমাণ কম। আবার এখানে কয়েকটা দলিলের ব্যাপার আছে, যেমন আপনি যদি নিজের টাকায় জমি কেনেন, তাহলে এটি ফান্ড হিসেবে এখানে ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে। আপনাকে কোথা থেকে ফান্ডটা পেলেন এটার ব্যাখ্যা ডিসিটি চায়। আপনি সেই ব্যাখ্যাটা এখানে কিভাবে দিবেন? আপনি বিভিন্নভাবে ব্যাখ্যাটা দিতে পারেন। আপনি যে সোর্স থেকে এই টাকাগুলো পেয়েছেন সেগুলো উল্লেখ করবেন। হতে পারে আপনি লং টাইম বা হোল লাইফ সেভিংস থেকে কিনতে পারেন, আপনার স্ত্রী আপনাকে দান করতে পারে, আপনার বাবা বা মা আপনাকে দান করতে পারে। তা সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংকিং চ্যানেল থাকলে সেটা শো করে দিবেন। অনেকের বিদেশ থেকে টাকা আসে, সেগুলো ব্যাংকিং চ্যানেলে হলে সেগুলো শো করবেন। আর যদি না থাকে তাহলে এখানে আইনগত কিছু সুযোগ সুবিধা বা কিছু নিয়ম কানুন অনুযায়ী এখানে ফান্ড উকিলরা বানাতে পারেন। সেগুলো আসলে এইভাবে ভিডিওতে বলার সমীচীন হবে বলে আমি মনে করছি না। আচ্ছা, কিন্তু এখানে যদি আপনার থাকে, ওই জমিটা হেবা হয় বা ইনহেরিটেড ল্যান্ড হয়, তাহলে যেহেতু জমিটা তিনি কেনেননি, এই জন্য অবশ্যই এখানে জমিটা ভ্যালুয়েশন করা যাবে না, জমিটা নট ভ্যালুড অবস্থায় রাখতে হবে। জমি যেভাবে বললাম সেই অনুযায়ী লিখবেন, ভ্যালুর জায়গায় শুধু নট ভ্যালুড লিখবেন। হেবা দলিল নট ভ্যালুড, উইল করা দলিল নট ভ্যালুড, ইনহেরিটেড ল্যান্ড নট ভ্যালুড, বা মা বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রে নট ভ্যালুড। এরপর আসেন বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট। আপনি যদি ওই অ্যাসেসমেন্ট ইয়ারে কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, ফর এক্সাম্পল আপনার আয় আছে 40 লাখ টাকা, টোটাল অ্যাসেটে মানে ওয়েলথ এবং ক্যাশে আপনার টাকা আছে, আপনি এখান থেকে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। মানে ক্যাশ থেকে বিয়োগ দেবেন, ইনভেস্টে অ্যাড হবে। একইভাবে যদি আপনি বাইরে থেকে কোনো টাকা পান বা ফান্ড পান, তাহলে কিভাবে পেলেন সেইভাবে আপনি ক্যাশে যোগ করবেন, ইনভেস্টমেন্ট কলামে নিয়ে যাবেন। আপনি যদি ফান্ড অ্যারাইজ না করে এখানে সরাসরি ঢুকে দেন, তাহলে টাকাটা বেড়ে যাবে, টাকাটার উৎস কি ডিসিটি জানতে চাইবে। এরপরে মোটর কার যদি থাকে আপনি লিখবেন, না থাকলে লিখবেন না। এবং মোটর কার থাকলে অবশ্যই সেসিস নাম্বার উল্লেখ করবেন এবং আপনার যে রেজিস্ট্রেশনের ভ্যালু অনুযায়ী দামটা লিখবেন। জুয়েলারি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। জুয়েলারিটা মূলত আপনার কাছে যদি গোল্ড থাকে
তাহলে এই গোল্ডটা আপনি এখানে লিখতে পারেন। তো সাধারণত বাজার দর যেহেতু গোল্ডের সবসময় বাড়ে, এই জন্য গোল্ডের ভ্যালুয়েশন করাটা ঠিক হবে না। আপনারা সবসময় গোল্ড লিখবেন, নট ভ্যালুড লিখবেন। এখন কত ভরি নেওয়া স্ট্যান্ডার্ড, এই প্রশ্নটার সম্মুখীন আমরা হই প্রায়। তো সেক্ষেত্রে আমরা মূলত দেখি যে করদাতার সক্ষমতা কেমন, তার ফাইলে সম্পদের পরিমাণ কত, এই যে শেষের যে লাইনটা আছে নেট ওয়েলথ অ্যাসেটস, এখানে কত আসে। তো মাথায় রাখতে হবে যে ডিসিটি 40 লাখ টাকার উপরে যে ফাইল চলে যায় সেটা খুব কেয়ারফুলি দেখেন। এই জন্য গোল্ডটা নেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। 5 থেকে 10 ভরি গোল্ড যে কোনো লোক যে কোনো সময় নিতে পারে বা বাসায় থাকতেই পারে, কিন্তু যখন আপনি 20 ভরি, 30 ভরি, 40 ভরি, 50 ভরি গোল্ড নেবেন, এটা করদাতার অবস্থান বুঝে তার সাথে আলাপ করে তারপরে গোল্ডের ফিগার লিখবেন, এবং অবশ্যই গোল্ডটা নট ভ্যালু লিখবেন। ফার্নিচার, ইলেকট্রিক গুডস এগুলো সাধারণত বিক্রি করা যায় না, এই জন্য নট ভ্যালুড লেখা শ্রেয়। আর আমরা সাধারণত এখানে যা কিছু পাই, এই জাতীয় সমস্ত গোল্ড বা ফার্নিচার বা ইলেকট্রিক গুডস, যদি তিনি বিবাহিত হন তাহলে দেখি ম্যারেজ গিফট, এটা কারণ হচ্ছে খুব সহজে এখানে পার পেয়ে যায় করদাতা যে এই টাকাগুলো কোথায় পেলেন, আপনি যে গোল্ড কিনলেন, ফার্নিচার কিনলেন, ইলেকট্রিক গুডস কিনলেন। যেহেতু গিফটের একটা ব্যাপার থাকে, এই জন্য উকিলরা এখানে গিফট ফ্রম মানে ম্যারেজ গিফট লিখে দেয়। এটা সাধারণত নট ভ্যালুড লিখবেন। আর যদি ফার্নিচার, ইলেকট্রিক গুডস আপনি একান্ত ভ্যালুয়েশন করতে চান কোনো কারণে, তাহলে সর্বোচ্চ 2 লাখ টাকা দিবেন, এর বেশি দেওয়া ঠিক হবে না। ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস, এখানে বিজনেসের ক্যাপিটাল কথা বললাম। একজন ব্যক্তির কত ক্যাশ দিতে পারবে এই রকমের আইনে তেমন কিছু বলা নেই, তো মোটামুটি একটা অনুমান ধরে একজন মানুষের হোল লাইফ সেভিংস থাকতে পারে সর্বোচ্চ 15 লাখ টাকা নিলেও ডিসিশন তো আপত্তি করে না, তবে এর উপরে না যাওয়া ভালো। ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ডিপোজিট যা ব্যাংকে আসে সেটা লিখবেন। ব্যাংকে না থাকলে ক্যাশ অ্যান্ড ব্যাংক এখানে দাগ দিয়ে লিখে দেবেন যাতে বোঝা যায় না ক্যাশ নাকি ব্যাংক। তাহলে এখানে ওপেনিং ব্যালেন্সটা লিখলেন, তারপরে এই বছর যে ইনকামটা হবে ট্যাক্সেবল এটা যোগ করবেন, সাথে যোগ করবেন কত টাকা ট্যাক্স ফ্রি ইনকাম, এই দুটোর সাথে পারিবারিক ব্যয়টা বিয়োগ দিয়ে ক্যাশের ফিগারটা এখানে লিখবেন। আর এখান থেকে যদি কোনো ফান্ড এসে যোগ করবেন, যদি এখান থেকে কোনো ফান্ড ইনভেস্টমেন্টে যায় তাহলে প্রথমে যোগ করবেন, পরে ফান্ডের ভিতর দিয়ে এখান থেকে বিয়োগ দিয়ে দেবেন। এই গেল আপনার ক্যাশের বিষয়টা। ক্যাশ থেকে আপনি চলে আসেন 10 কলমে আদার, যদি কোনো অ্যাসেট আপনার না থেকে থাকে তাহলে ওই টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে আসবে। লায়াবিলিটি কলামটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ব্যাংকের যদি কোনো লায়াবিলিটি না থাকে তাহলে সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে আনসিকিউর্ড লোন দিবেন না। আর যদি ব্যাংকিং লোন থাকে সেই লোনটা আপনি যেটা আছে আপনার স্যাংশন লেটার অনুযায়ী আপনি লিখবেন, এবং এখানে প্রতি বছর যে লোন আপনার ডিডাক্টেড হবে সেটা আপনি আয় অনুযায়ী ব্যয় দেখাবেন। আর যদি আপনি আনসিকিউর্ড লোন এখানে শো করেন তাহলে অবশ্যই এখানে যে লোনটা শো করবেন সেটা পরবর্তী 3 বছর বা সাবসিকুয়েন্ট 3 ইয়ার্সের মধ্যে শোধ করে দিয়ে যে বছর দেখাবেন। ফর এক্সাম্পল 22-23 যদি দেখান তাহলে 23-24, 24-25, 25-26 এই 3 বছরের মধ্যে বা 22-23 পরবর্তী 3 বছরের মধ্যে আপনি এই আনসিকিউর্ড লোনটা অ্যাডজাস্ট করে ফেলবেন। নইলে ডিসিটি আপনার এটাকে শেষের বছর ডিম টু বি ইনকাম হিসেবে ট্যাক্স ধরে দিবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর না বুঝে আন্দাজে আনসিকিউর্ড লোন ঢুকবেন না। 5 লাখ টাকার কথা বললাম, এই 5 লাখ টাকাও ডিসিটি না মানলে পুরোটা ট্যাক্স ধরে দিতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এবার দেখলাম 12 কলামে এসে মূলত টোটাল ওয়েলথটা নামবে, আর 13 কলামে বলছে আপনার গত বছর যদি ইনকাম থাকে, গত বছরের অ্যাসেট থাকে, আর যদি আপনার প্রথম রিটার্ন হয় তাহলে ওখানে লিখে দেবেন ফার্স্ট রিটার্ন। অ্যাক্রিশন অফ ওয়েলথ, তাহলে আপনার বাড়লো কত, 10 কলাম থেকে 11 কলাম বাদ দিলে 12 কলামে যেটা আসবে, মানে লোনটা বাদ দিলে অ্যাকচুয়াল আপনার অ্যাক্রিশন হবে ওয়েলথ। আবার ফ্যামিলি এক্সপেন্স, যেহেতু এই বছরের ইনকামের একটা পার্ট, আপনি ফর এক্সাম্পল 4 লাখ টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে গত বছর যদি 20 লাখ থাকে তাহলে 24 লাখ হওয়ার কথা অ্যাসেট, কিন্তু আপনি পারিবারিক ব্যয় 2 লাখ টাকা ব্যয় করাতে আপনার 22 লাখ টাকা টোটাল ওয়েলথ হলো। তাহলে এই যে 2 লাখ টাকা কমে গেলে, এটা তো আপনার যদি পারিবারিক ব্যয় না হতো তাহলে তো যোগ হতো, তাই না? এই যে জানতে চায় ডিসিটি যে আপনার টোটালে সম্পদটা কত অ্যাক্রিশন হলো। তাহলে আমি
ছিল 20 লাখ, যোগ হলো 4 লাখ, তার ভিতরে 2 লাখ টাকা অ্যাগ্রেশন ওয়েলথ আর 2 লাখ টাকা ফ্যামিলি এক্সপেন্সেস হয়েছে। তাহলে টোটাল অ্যাগ্রেশন হতো ওয়েলথ 14 এবং 15 যোগফল 24 লাখ। ফান্ড, এখন যদি আপনি এই রিটার্নে কোনো ফান্ড দেখে থাকেন বা ওয়েলথ বৃদ্ধি দেখান, তাহলে সেটার ব্যাখ্যা এখানে দিতে হবে। শোন রিটার্ন ইনকাম, ট্যাক্স এক্সেম্পটেড, ফ্রি ইনকাম, আদার রিসিপ্ট, এখানে ব্যাখ্যা দিবেন। এইখানে মূলত আপনি 10B তে চলে আসেন। 10B তে এসে আপনি পারিবারিক ব্যয়ের ব্যাখ্যাটা দিবেন। যদি ফাইল ছোট হয় না দিলেও চলে, কিন্তু ডিসিটি যে কোনো সময় 4 লাখ টাকার উপরে ইনকাম হলে তাকে এই 10BB এর তথ্য চাইতে পারে, অথবা যে কাউকে যে কোনো সময় ডিসিটি 10BB তথ্য পূরণ করার নির্দেশ দিতে পারে। তাহলে আমরা এইখান থেকে 12 কলামের যে ওয়েলথটা চলে আসবে, নেট ওয়েলথ এসএসসি, আর টোটাল ইনকাম দেখাবেন রিটার্নে। এই যে 1 থেকে স্টেটমেন্ট অফ ইনকাম এসএসসি এখান থেকে আসবে। আর ট্যাক্সের যে পেমেন্টটা 16 কলামে আপনি যে ট্যাক্সটা দিলেন এটা আসবে। এবং শেষে আপনি ইউনিভার্সাল সেলফে দাগ দিবেন, নরমালে কেটে দিবেন, সেলফ কেটে দিবেন, 82BB ধারা লিখে দিবেন। এই হলো আমার আজকের ক্লাস। আশা করছি আপনারা যারা নতুন উকিল বা ট্যাক্স এই রিটার্নটা ফিল আপ করতে গিয়ে হিমশিম খান, তাদের জন্য আমার এই ক্লাসটা অনেক কার্যকর হবে এবং আপনারা উপকৃত হবেন। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব যাতে আপনাদের উপকার হয়। আশা করছি আপনারা এই ভিডিওতে উপকৃত হবেন এবং ট্যাক্সের ভুলগুলো এড়িয়ে চলতে পারবেন। বিশেষ করে যারা ইনকাম ট্যাক্স পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই কার্যকর হবে।